রাত তখন ঘন হয়ে এসেছে। আকাশে মেঘের আড়ালে চাঁদ, বাতাসে হালকা কুয়াশা। উত্তরবঙ্গের ছোট্ট গ্রাম কালীপুর। এখানে রাত নামলেই মানুষ দরজা জানালা বন্ধ করে বসে থাকে। গ্রামের মাঝখানে একটা পুরনো বটগাছ, যেটাকে সবাই কালীর থান বলে ডাকে। কথিত আছে গাছটার নিচে বহু বছর আগে নরবলির রেওয়াজ ছিল। লোকজন বিশ্বাস করে সেই বলির আত্মারা আজও গাছের নিচে ঘোরাফেরা করে। সন্ধ্যার পর ওদিক দিয়ে কেউ হাঁটে না। তবু অর্ণব, একজন শহরের যুবক যে বন্ধুর বিয়েতে গ্রামে এসেছিল, কুসংস্কারে বিশ্বাস করতো না। আর সেই অবিশ্বাসই তাকে এক রাতের জন্য অন্ধকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। অর্ণব কলকাতার ছেলে, সাংবাদিকতার কাজ করে, আর অদ্ভুত সব জায়গায় ঘুরে বেড়ানো তার শখ। গ্রামের বন্ধু শুভমের বিয়ের দাওয়াত পেয়ে আনন্দে ছুটে এলো। গ্রামে পৌঁছে অর্ণবের প্রথম দৃষ্টি পড়ল ভাঙাচোরা পুরনো ডাকঘরের দিকে। লোকেরা বলল, ওই ডাকঘর আর খোলা হয় না। 50 বছর আগের ডাকঘরের পোস্টমাস্টার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অর্ণব হেসে উড়িয়ে দিল, অদৃশ্য? নিশ্চয়ই শহরে পালিয়ে গিয়েছে। তখন এক বৃদ্ধ বলল, তোর শহরে মাথায় ভূতের কথা ঢুকবে না, কিন্তু রাতের পর ওই বটগাছের কাছে যাস না বাবা। অদ্ভুত আওয়াজ শোনা যায়। অর্ণব হালকা হাসলো, কিন্তু মনে মনে ঠিক করলো ওই চাকাটা ঘুরে দেখবে। বিয়েবাড়ি হাসি আনন্দে ভরা। সন্ধ্যায় ভোজ শেষে অর্ণব ঘুরতে বেরোলো। আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। শুভম সাবধান করলো, আরে ওদিকে যাচ্ছিস কেন? ওদিকটা ফাঁকা, লোকজন যায় না। এই তো যাচ্ছি, একটু ছবি তুলবো। অর্ণব ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তার মোড় ঘুরতেই চোখে পড়ল সেই বটগাছ। অন্ধকারে ঝুলছে অসংখ্য শেকড়, যেন মৃত মানুষের হাত। গাছের নিচে একটা পাথরের বেদি। অর্ণব ক্যামেরা তুলতেই হঠাৎ পেছনের হাওয়ার ঝাপটা আর কার যেন কর্কশ গলায় ফিসফিস, এখানে কেন এসেছিস? অর্ণব চমকে ঘুরে তাকালো, কেউ নেই। ভাবলো হয়তো কানে ভুল শোনা গেছে। পরের দিন সকালে গ্রামে ঘুরতে ঘুরতে অর্ণব সেই ডাকঘরের সামনে এসে দাঁড়ালো। ভেতরে ঢুকে দেখলো ধুলো আর মাকড়সার জালে ভরা। টেবিলের ওপর পুরনো খাতা, পাতা উল্টাতেই চোখে পড়লো কিছু অদ্ভুত চিঠি। আমরা আসছি, বেদির নিচে রক্ত চাই, তুমি পালাতে পারবে না। সব চিঠিতেই পোস্টমাস্টারের সই, কিন্তু ঠিকানা অজানা। অর্ণবের মনে প্রশ্ন জাগলো, এগুলো কি সত্যি নাকি কারো মজা? হঠাৎ জানালার বাইরে কুয়াশার ভেতর থেকে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, কালো ধোঁয়ার মধ্যে গড়িয়ে এলো, তারপর মিলিয়ে গেল ধীরে ধীরে। সেই রাতে অর্ণব আবার বেরোলো। এবার গাছের নিচে পৌঁছাতেই কানে এলো ঢাকের শব্দ, অথচ পাশে কেউ নেই। পাথরের বেদি যেন লালচে হয়ে আছে। হঠাৎ গাছের শেকড় নড়তে শুরু করলো, যেন জীবন্ত সাপ। আরেকবার সেই কথাটি শোনা গেল, রক্ত দে, না হলে তুইও বলি হবি। অর্ণব দৌড়ে পালাতে গিয়ে দেখলো রাস্তা নেই, চারদিকে ঘন কুয়াশায় ঢাকা। দূরে ডাকঘর থেকে ম্লান আলো জ্বলছে, যেন কেউ ওকে ডাকছে। ভেতরে ঢুকতেই দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল। খাতাটা নিজে নিজে উল্টে গিয়ে থামলো এক পাতায়। আজ রাতেই বলি হবে। পোস্টমাস্টারও রক্ত দিল না, তাই তাকে নিলাম। এবার শহরে ছেলেটা। অর্ণবের গা হিম হয়ে গেল। হঠাৎ দরজার ফাঁক দিয়ে ধোয়ার মেঘ ঢুকে মানুষের আকার নিল। চোখে লাল আগুন, হাতে ভাঙা চিঠির খাম। রক্ত দে! অর্ণব চিৎকার করে দৌড়ে বেরোলো, কিন্তু রাস্তা তাকে বটগাছের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গাছের শেকড় তাকে জড়িয়ে ধরলো, যেন ফাঁসির দড়ি। ঠিক তখনই বৃদ্ধ গ্রামবাসীরা মশাল নিয়ে ছুটে এলো। তারা মন্ত্র পড়তে লাগলো। আগুনের আলোতে ছায়াটা চিৎকার করে মিলিয়ে গেল। তখনই অজ্ঞান হয়ে পড়ল অর্ণব। পরদিন অর্ণব চোখ খুলল গ্রামের এক ঘরে। বৃদ্ধরা জানালো, এই গাছের নিচে অনেক বছর আগে বলি হতো। পোস্টমাস্টার না মানায় তাকেও নিয়েছিল। আমরা তোর প্রাণ বাঁচালাম। অর্ণব আর সময় নষ্ট করলো না, সোজা কলকাতায় ফিরে এলো। কিন্তু ক্যামেরা খুলে দেখলো শেষ রাতে তোলা ছবিতে গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। হেসে তাকিয়ে আছে অর্ণবের দিকে। এখনো মাঝে মাঝে রাতে অর্ণবের ফোনে অজানা নম্বর থেকে মেসেজ আসে, এখনো তো রক্ত দিসনি।